হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি প্রো চ্যানেল। আমি ধরণী, আমি নিয়ে আসছি তোমাদের জন্য আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ তথা ভৌমজলের কার্য ও তার সংশ্লিষ্ট ভূমিরূপ। তো এই অধ্যায়ে আলোচনার সুবিধার্থে আমি এটিকে তিনটি পার্টে বিভক্ত করেছি। তো আজকে তার প্রথম পার্ট। তো এই অধ্যায়ে আলোচনার পূর্বে আমরা এর আগের দিনের যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই টাস্কগুলো সলভ করে নিই। তো 1 নম্বরে যেটা কোশ্চিন ছিল সেটা ছিল বড় কোশ্চিন, যান্ত্রিক অবক্ষয় ও রাসায়নিক অবক্ষয়ের মধ্যে পার্থক্য, তাই তো। এবার দ্বিতীয় কোশ্চিন যেটা ছিল, স্ক্রি বা ট্যালাস তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? স্ক্রি বা ট্যালাস তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো এটা হচ্ছে কি, আমরা দেখেছি যে কেলাস গঠন প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়ে থাকে। তারপর 3 নম্বর কোশ্চিনে যেটা ছিল, অক্সিডেশনের ফলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? অক্সিডেশনের ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটি হচ্ছে ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা। কেমন? তোমরা যদি লিখে থাকো তাহলে টিকমার্ক দিয়ে দাও, আর যদি না লিখে থাকো তাহলে লিখে নাও। কার্বনেশন কোন খনিজের উপর কার্যকরী হয়? কার্বনেশন কোন খনিজের উপর কার্যকরী হয়? সেটা হবে চুনাপাথর ও ফেলসপার। চুনাপাথর ও ফেলসপার লিখে নিবে। তারপর নেক্সট যেটা কোশ্চেন ছিল, ক্ষুদ্রকণা বিস্ফোরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? তো ক্ষুদ্রকণা বিস্ফোরণ যে শিলাগুলো একাধিক শিলার সমন্বয়ে গঠিত, যে শিলাগুলি একাধিক শিলার সমন্বয়ে গঠিত, সেই শিলায় কি হয়? ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটে। এবার কলিকরণ কাকে বলে? কলিকরণ এর আগের দিন বলে দিয়েছিলাম, তবু বলে দিচ্ছি যে উপকূল বরাবর অঞ্চলে জোয়ার ভাটার জল ক্রমান্বয়ে আঘাতের ফলে বা শুষ্ক ও আর্দ্র করার ফলে শিলা কি হয়ে যায়? ফেটে যায়, শিলায় ফাটল ধরে। একে কি বলা হয়? কলিকরণ বা স্ল্যাকিং। এবার কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা। কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে কি? চার্নোজেম। কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা চার্নোজেম। তারপর নেক্সট কি ছিল? হাইড্রোলিসিস কি? হাইড্রোলিসিসও আমরা পড়েছি যে জল হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে গিয়ে শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে যদি রাসায়নিক আবহিকার ঘটায় তাকে কি বলা হয়? হাইড্রোলিসিস। কেমন? এবার তারপরে যেটা ছিল, রেগুলিত কিসের ফলে সৃষ্টি হয়? রেগুলিত সৃষ্টি হয় আবহবিকারের ফলে। তারপর কি ছিল? গ্রেড কথার অর্থ কি? পর্যায়। আর তারপর নেক্সট ছিল যেটা, শিলাখণ্ড পেঁয়াজের খোসার মতো খুলে যাওয়াকে কি বলে? সেটাকে কি বলে? স্বল্পমোচন বলে। কেমন? তোমরা 10টা কোশ্চেনই সম্ভবত লিখে নিয়েছো উত্তরগুলো। এবার আমরা আজকের যে মূল আলোচনা সেটাতে ফিরে আসি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভৌমজলের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাই কি না? ভৌমজলের কার্য। তো প্রথমে আমাদের জানতে হবে ভৌমজল কি, তাই তো। তো ভৌমজল হচ্ছে ভূপৃষ্ঠের নিচে বা ভূপৃষ্ঠের নিচে বা ভূ অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে যে জলস্তর রয়েছে তাকেই বলে কি? ভৌম জল। তাকে কি বলে? ভৌম জল। তো এক একজন এক এক রকমভাবে সংজ্ঞা দিয়েছে এর, কিংবা এটাও বলতে পারি আমরা ভূ অভ্যন্তরে কিংবা মৃত্তিকা, রেগুলিত কিংবা শিলারন্ধ্রে যে জল সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? ভৌমজল বলে। কেমন? বুঝে গেছি আমরা তাহলে যে জলটা আমরা ভূগর্ভে
থেকে পাই সেই জলটাই হচ্ছে ভৌমজল। আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন পানীয় হিসাবে আমরা ব্যবহার করে থাকি এই ভৌমজলটাকে। কেমন? এবার এই ভৌমজলের কি করতে হবে? বৈশিষ্ট্য জানতে হবে, তাই তো? তাহলে ভৌমজলের যদি বৈশিষ্ট্য আসে, ভৌমজলের বৈশিষ্ট্য কি? তাহলে আমরা কি লিখব? ভৌমজলের বৈশিষ্ট্য, ভৌমজলের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম যে ভূপৃষ্ঠের নিচে বা হচ্ছে ভূগর্ভে বা ভূ অভ্যন্তরে কি হয়? সম্পৃক্ত স্তরে যে জল থাকে তাকে কি বলে? তাই কি বলে? ভৌমজল বলে। এবার ভৌমজলের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যদি হয় তাহলে 1 নম্বর 2 নম্বর করে লিখতে পারি আমরা। 1 নম্বরে কি লিখব? 1 নম্বরে লিখতে পারি যে ভূগর্ভে থাকার কারণে সাধারণ জলের চেয়ে এটি কি হয়? উষ্ণ প্রকৃতির হয়। সাধারণ জলের চেয়ে এটি কি হয়? একটু উষ্ণ হতে পারে, মানে তাপমাত্রা বেশি হতে পারে, ঠিক? আর কি হতে পারে? এর চাপও কি হবে? বেশি হবে। সাধারণ জলের চেয়ে চাপ বেশি হয়। এবার আর কি হতে পারে? সাধারণ জলের তুলনায় এর দ্রাব্যতাও কি হবে? বেশি হবে। কেমন? এর দ্রাব্যতাও বেশি হয়। আর আর্দ্র অঞ্চলের যে ভৌমজল তার সঙ্গে কি মেশানো থাকে? ক্যালসিয়াম। এবং শুষ্ক অঞ্চলের যে ভৌমজল তার সঙ্গে লোহা মেশানো থাকে। কেমন? এই খনিজগুলো বেশি পাওয়া যায় এই জায়গাগুলোতে। এবার চলে আসি গুরুত্ব, যে ভৌমজলের গুরুত্ব যদি আসে তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর করে পেয়ে গেলাম, তাই কি না? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বৈশিষ্ট্যগুলো। এবার কি পাবো? কি করব? গুরুত্ব। গুরুত্বর দিক থেকে যদি দেখি তাহলে ভৌমজলের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রথম অবস্থায় যদি বলি তাহলে কি হবে? প্রথম অবস্থায় 1 নম্বরেই প্রধান যেটা আমাদের পানীয় জলের উৎস। পানীয় জলের উৎস। যে আমরা পানীয় জলটা পাই এটি কিন্তু আসলে হচ্ছে ভৌমজল। ভূগর্ভ থেকেই আমরা উত্তোলন করি। কার মাধ্যমে? সেটা আমরা কূপ বা নলকূপ এই সমস্ত পদ্ধতিতে পেয়ে থাকি। তো ভৌমজল যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে খাবারের জলের একটা বিশাল সমস্যা হবে। আর তারপর দ্বিতীয় যেটা গুরুত্ব বলা যাবে, দ্বিতীয়টা বলা যাবে যে আমরা যে খাবার খাই তার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ, ঠিক আছে? ওই দ্বিতীয়তে আমরা কি লিখতে পারি? কৃষি ও শিল্প কার্যে প্রসার। কৃষি ও শিল্প কার্যে প্রসার। কেমন? তো এই ভৌমজলটা আবার কিভাবে কৃষি ও শিল্প কার্যে ব্যবহার করা, মানে প্রয়োগ করে, সেটাও আমরা জানি। যে আমরা জানি এখন আমরা যে কৃষিকাজ করে থাকি সেটা পুরোপুরিভাবে মানে কি বলবো, কৃত্রিম উপায়, প্রাকৃতিক উপায়ে না। তো এই কৃত্রিম উপায়ে বিশেষ করে আমাদের যখনই জল প্রয়োজন হয় তখন আমরা কি করি? আমরা এই ভূগর্ভস্থ জল ব্যবহার করে থাকি। অনেক জায়গায় আমরা নদীর পাশ দিয়ে যেগুলো গেছে তো নদীর জল ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা দেখে থাকি যে কি করে? কৃষিকাজের ক্ষেত্রে ভূগর্ভের জল উত্তোলন করে সেই জলটি কি করে? কৃষি জমিতে প্রয়োগ করে। এইরকম শিল্প কার্যেও আমাদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আর এই জল
অনেক ক্ষেত্রে নদী থেকে সংগ্রহ করে, আর অনেক সময় কী করে, এই ভূগর্ভের জল উত্তোলন করে কাজে লাগায়। কেমন? এবার তৃতীয় যদি বলি তাহলে হচ্ছে ভূ তাপবিদ্যুৎ উৎপাদন। ভূ তাপবিদ্যুৎ উৎপাদন। ভূ তাপবিদ্যুৎ উৎপাদন এটা কি জিনিস? এটা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে উষ্ণ প্রস্রবণ ও গিজার বা গাইজারও বলা যায়, সেগুলোর ক্ষেত্রে কি হয়, মাটি থেকে কি হয়, জলটা বেরিয়ে আসে। তো এই উত্তপ্ত ভৌমজলকে কাজে লাগিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এটা এখন বর্তমানে অচিরাচরিত যেগুলো শক্তি সেগুলোর মধ্যে একটি। এবার জনবসতি স্থাপন, 4 নম্বরে আমরা লিখব কি, জনবসতি স্থাপন। আমরা জানি যে ভৌমজলকে কেন্দ্র করেই কি হয়, জনবসতি স্থাপিত হয়। অনেক সময় কি হয় যে এমন অনেক জায়গা আছে যেখানে কি হয়, অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু ভৌমজলের বা আমরা পানীয় জল ঠিকঠাক পাই না। তো সেখানে অটোমেটিক যদি আমরা পানীয় জল না পাই, বাকি সুবিধাগুলো থাকা সত্ত্বেও আমাদের কি করতে হবে, সেখান থেকে সরে আসতে হবে। আর অনেক জায়গায় কি হয়, এই ভৌমজলকে কেন্দ্র করেই কি হয়, বসতি স্থাপন করা হয়। কেমন? স্বাভাবিকভাবে এটা বলা যায় যে যদি আমরা কোনো জায়গায় পানীয় জল না পাই তাহলে সেখানে বেশি দিন থাকা সম্ভব না, তো যে কারণে আমাদের বসতি স্থাপন করা মুশকিল সেখানে। কেমন? এবার পশুদের প্রয়োজনীয় পানীয় জলের যোগান। অনেক জায়গায় থাকে যে পশুদেরও, যেমন বনে যদি এমন কোনো জায়গা আছে যেখান থেকে কি হয়, ভৌমজলের মাধ্যমে ওই যে জলাশয়গুলো থাকে সেগুলো ভর্তি হয়ে যায় এবং তখন তারা সেটাকে পানীয় হিসাবে ব্যবহার করে থাকে। কেমন? তো এই চলে গেল আমাদের ভৌমজলের গুরুত্ব। আর ভৌমজলের যদি নিয়ন্ত্রক আমরা ভাবি, তো ভৌমজলের নিয়ন্ত্রকের মধ্যে কি কি আছে? ভৌমজলের প্রধান উৎসই হচ্ছে, ভৌমজলের প্রধান উৎস হচ্ছে কি, বৃষ্টিপাত এবং তুষার গলা জল। কেমন? এটা কোশ্চেন আসে যে ভৌমজলের প্রধান উৎস কি, তাহলে আমরা ভৌমজলের প্রধান উৎস হচ্ছে কি, বৃষ্টিপাত এবং তুষার গলা জল। এইটাই ভৌমজলের মানে প্রধান হচ্ছে উৎস। এবার তাছাড়াও বিভিন্ন রকম নিয়ন্ত্রক হতে হয়, যেমন ভূমির ঢাল। ভূমির ঢাল যদি খুব কম হয়, ঠিক আছে, যদি কম হয় তাহলে কি হবে, ওর উপর দিয়ে নদী প্রবাহিত হয় তাহলে কি হবে, কম গতিতে বা বৃষ্টির এখানে হলো, বৃষ্টির জলটা কি হলো, যদি কম ঢাল হয় তাহলে কি হবে, ধীরে ধীরে যাবে। যে কারণে যে প্রস্রাবণ প্রক্রিয়া সেটা বেশিক্ষণ হতে পারবে, মানে তাড়াতাড়ি ওই বেশিক্ষণ হওয়ার কারণে কি হবে, প্রস্রাবণ প্রক্রিয়া হচ্ছে কি, যে ছোট ছোট যে ছিদ্রগুলো রয়েছে আমাদের মৃত্তিকায়, ভূমিতে, তো সেই ছিদ্রের মাধ্যমে কি হয়, জলটা ভিতরে প্রবেশ করে। কেমন? আর যদি ভূমির ঢাল বেশি হয় তখন কি হবে, বৃষ্টি হলো, এখানে বৃষ্টি হওয়ার পর কি হলো, ঝরঝর করে বৃষ্টি জলটা নিচের দিকে চলে আসলো, তাহলে প্রস্রবণের যেটা সময় সেটা কিন্তু বেশি সে পেল না, যে কারণে কি হবে, সেখানে সঞ্চয়টা, ভৌমজলের সঞ্চয়টা কি হবে, কম হবে। কেমন? এবার আরও কি হতে পারে, আরও হতে পারে শিলার সচ্ছিদ্রতা। শিলার সচ্ছিদ্রতা, যদি অনেক শিলা থাকে যেগুলো কি হয়, ছিদ্রের পরিমাণ বেশি থাকে, আর অনেক শিলা থাকে যেগুলোর ছিদ্রের পরিমাণ থাকে না, তো প্রবেশ্য মানে যেগুলো শিলায় ছিদ্র থাকে ওগুলোকে কি বলে, প্রবেশ্য শিলা।
বা প্রবেশ্য স্তর, আর যেগুলোতে ছিদ্র থাকে না তাদের কি বলে অপ্রবেশ্য শিলা বা অপ্রবেশ্য স্তর। তো সেটার উপরও নির্ভর করে, সেটাও নিয়ন্ত্রণ করে ভৌমজলকে। আর তারপর যদি প্রবেশ্য শিলার স্তরের নিচে অপ্রবেশ্য শিলা যদি অবস্থান করে তাহলেও কিন্তু যেটা সঞ্চয়, জলের যেটা সঞ্চয় সেটা বেশি হয়। কি হলো যে প্রবেশ্য শিলা দেখা গেল যে এখানে কি আছে অপ্রবেশ্য শিলা, এটা ঠিক আছে, আর এখানে আছে কি প্রবেশ্য শিলা, ঠিক আছে। এবার এই বৃষ্টির জলটা প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে ঢুকলো, ঠিক আছে, এখানে তখন আর যেতে পারছে না নিচে, তখন কি হয়ে যাবে এখানে সঞ্চয় হবে জলটা, তাই কি না। এটা যেহেতু অপ্রবেশ্য শিলা স্তর আর নিচের দিকে যেতে পারবে না, বুঝে গেল। তো যে কারণে এখান থেকে আমরা কি পাবো, ভৌমজলের পরিমাণটা কি হবে এখানে বেড়ে যাবে। আর সহজেই আমরা এখান থেকে খুললে নলকূপ বা কূপ যদি আমরা খনন করি তখন কি হবে, খুব সহজে আমরা জল পেয়ে যাব ওখান থেকে। কেমন? এবার বাষ্পীভবন, কেমন? বাষ্পীভবন যদি কোনো জায়গায় কম হয়, দেখা গেলো যে এখানে একটা পুকুর আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি দেখা গেলো যে শীতল অঞ্চল, তাহলে কি হবে বাষ্পীভবনের পরিমাণ কম হবে। বাষ্পীভবনের পরিমাণ যদি কম হয় তাহলে অনুপ্রাবন যেটা প্রস্রাবণ যেটা সেটা কি হবে বেশি হবে, যে নিচের দিকে ভৌমজল মানে চুইয়ে জলটা বেশিক্ষণ থেকে আসতে পারবে বা বেশি জল নিচের দিকেই যাবে, উপরের দিকে বাষ্পীভূত কম হবে। কিন্তু অনেক জায়গায় আছে যেটা খুবই উষ্ণ, বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি হয় বেশিরভাগ জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। কেমন? তাহলে এটাও নিয়ন্ত্রিত করে এই বিষয়টাও ভৌমজলের স্তরের বাড়া কমার উপর। এবার আমরা একটা জিনিস জানলাম, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই বিষয়টার উপর নির্ভর করেই যে কি প্রবেশ্য শিলা কাকে বলে বা প্রবেশ্য স্তর কাকে বলে, অপ্রবেশ্য স্তর কাকে বলে বা অপ্রবেশ্য শিলা কাকে বলে। তাহলে প্রবেশ্য শিলা কাকে বলবো, যে শিলার মধ্যে দিয়ে সহজেই জল চুইয়ে বা জল প্রবেশ করতে পারে তাকে বলবো কি প্রবেশ্য শিলা। তো প্রবেশ্য শিলার যদি উদাহরণ দিতে হয় তাহলে প্রবেশ্য শিলার উদাহরণ কি কি হবে? প্রবেশ্য শিলার উদাহরণ হবে যেমন হচ্ছে চুনা পাথর, কেমন, তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের তাহলে সুবিধা হবে। তো প্রবেশ্য শিলার বেলে পাথর, চুনা পাথর উদাহরণ হচ্ছে। প্রবেশ্য শিলা কাকে বলে দিলাম, তাই কি না? প্রবেশ্য শিলা উদাহরণ কি কি বললাম? চুনা পাথর, তারপর বেলে পাথর, কেমন, চুনা পাথর আর হচ্ছে বেলে পাথর। এবার এগুলো কিন্তু মানে এই শিলাগুলোতে কি থাকে ছিদ্র বা রন্ধ্র থাকে, যে কারণে কি হয় খুব সহজেই জল প্রবেশ করতে পারে। আর কিছু কিছু শিলায় কি হয় দারণ বা ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে, দারণ বা ফাটলের সৃষ্টি হয়। তো ওই শিলাতেও কি হয় জল ওই ফাটল বা দারণ বরাবর নিচের দিকে চলে যায়। তো এইরকম কোন কোন শিলায় দেখা যায় এরকম দারণ বা ফাটলযুক্ত শিলা হচ্ছে কি কোয়ার্টজাইট ও ফাটলযুক্ত গ্রানাইট, ঠিক আছে। কি কি? কোয়ার্টজাইট, আর ফাটলযুক্ত গ্রানাইট, কেমন, ফাটলযুক্ত গ্রানাইট। আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার এখানে, সেই জিনিসটা হচ্ছে
যে অনেক শিলা এমন আছে যেগুলো সছিদ্র, ছিদ্র থাকে, কিন্তু সেই শিলার মধ্যে দিয়ে কি করতে পারে না, জল প্রবেশ করতে পারে না। সেরকম শিলার একটা উদাহরণ বলে রাখি, সেটি হচ্ছে কি কাদা পাথর। কি কাদা পাথর, এই শিলার মধ্যে দিয়ে কি হয়, জল প্রবেশ করতে পারে না, সছিদ্র হওয়া সত্ত্বেও জল প্রবেশ করতে পারে না। তাহলে কেন পারে না, সছিদ্র হওয়া সত্ত্বেও কেন জল প্রবেশ করতে পারে না? তো এই যে কাদা পাথর, এই শিলায় কি হয়, যে ছিদ্রগুলো থাকে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম। এই সূক্ষ্ম সূক্ষ্ম হওয়ার কারণে এই শিলাগুলো কি হয়, ভিজে গেলে বা জলশূন্য হয়ে গেলে কি হয়, ভিতরে বা নিচে বায়ুর চাপ কি হয়, চাপের কারণে কি হয়, পৃষ্ঠটানের একটা সৃষ্টি হয়। এই পৃষ্ঠটানের কারণে জল আর নিচের দিকে যেতে পারে না। বুঝা গেল কি হয়, যে এই কাদা পাথরের ছিদ্রগুলো খুব সূক্ষ্ম হওয়ার কারণে, অতি ক্ষুদ্র হওয়ার কারণে সেখানে কি হতে পারে না, নিচে একটা চাপ থাকে মানে ওই ছিদ্রের মধ্যে, আর উপরে একটা কি হয়ে যায়, পৃষ্ঠটানের সৃষ্টি হয়। এই পৃষ্ঠটানের কারণে নিচের দিকে আর যেতে পারে না। তো এরকম যদি বলে যে সছিদ্র হওয়া সত্ত্বেও কোন শিলায় জল প্রবেশ করতে পারে না, তখন আমাদের কি হবে, উদাহরণ হবে কাদা পাথর। ঠিক আছে। আর দারুণ ও ফাটলযুক্ত যে শিলাগুলিতে জল প্রবেশ করে সেগুলো হচ্ছে কোয়ার্জাইট ও গ্রানাইট, ফাটলযুক্ত গ্রানাইট। আর যেগুলো রন্ধ্র বা ছিদ্রযুক্ত যেগুলো শিলা, সেগুলো হচ্ছে আমাদের চুনাপাথর ও বেলে পাথর। কেমন? এইবার আমরা চলে যাব কি অপ্রবেশ্যতা বা অপ্রবেশ্য শিলা কাকে বলে। তো প্রবেশ্য শিলার ঠিক বিপরীত, যে শিলার মধ্যে দিয়ে কি করতে পারে না, জল যেতে পারে না। ঠিক আছে, তাকে কি বলা হয়, বা জল প্রবেশ করতে পারে না, তাকে কি বলে, অপ্রবেশ্য শিলা। আর অপ্রবেশ্য শিলার যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে স্লেট, সেল, তারপরে গ্যাবড়ো। ঠিক আছে, এই শিলাগুলো হচ্ছে কি অপ্রবেশ্য শিলা। কেমন? তো আমরা প্রবেশ্য শিলা জানলাম, প্রবেশ্য শিলার কি কি, কোন কোন শিলা প্রবেশ্য শিলা। এবার অপ্রবেশ্য শিলা জানলাম কাকে বলে, আর অপ্রবেশ্য শিলা কি কিগুলো। কেমন? এইবার আমরা চলে যাব ভৌমজলের উৎসে। এই যে ভৌমজল আমরা মানে কিভাবে পাই, তো এই ভৌমজলের উৎসকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? চারটি ভাগে ভাগ করা হয়। তো প্রথমে বলেছি, আমি একবার বলেছি যে এই ভৌমজলের প্রধান উৎসই হচ্ছে বৃষ্টির জল ও তুষারগলা জল। কেমন? তো এই বৃষ্টির জল ও তুষারগলা জল ছাড়াও আরও অনেক জল আছে যেগুলো ভৌমজল রূপে সঞ্চিত হয়। যেমন প্রথম আমি কি বললাম, যে এই ভৌমজলের উৎসের যেটা ভাগ, সেটাকে কয় ভাগে ভাগ করেছি আমি, কয় ভাগে ভাগ করা হলো, চার ভাগে ভাগ করা হলো। এই চার ভাগের মধ্যে কি কি আছে? প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে মিটিওরিক জল। প্রথম হচ্ছে কি মিটিওরিক জল। মিটিওরিক জল। কেমন? এই মিটিওরিক জল কি? মিটিওরিক জল হচ্ছে অ্যাকচুয়ালি ওই বৃষ্টি ও তুষার গলার জল সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন কি হয়, ভূ অভ্যন্তরে প্রবেশ করে যে জলস্তর, যে জলস্তরকে তৈরি করে,
সেটাকে আমরা কি বলবো, মিটিওরিক জল। ঠিক আছে, যে জলটা কি থেকে তাহলে হলো, বৃষ্টি এবং তুষার গলা জল। বৃষ্টি এবং তুষার গলা জল মৃত্তিকার ভিতরে প্রবেশ করে যে স্তর সৃষ্টি করে, সেই জলটা হচ্ছে কি মিটিওরিক জল। এবার এই জলের প্রধান উৎস কিন্তু বলে দিয়েছি, যে প্রধান উৎস হচ্ছে মিটিওরিক জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাত। কেমন? এবার দ্বিতীয়তে আমরা বলতে পারি সামুদ্রিক জল। 1 নম্বর মিটিওরিক জল, 2 নম্বর সামুদ্রিক জল। কেমন? সামুদ্রিক জল। তো উপকূল অঞ্চলে খুব অল্প পরিমাণে জল শিলাস্তরের মধ্যে দিয়ে কি হয়, ভূগর্ভে প্রবেশ করে। ঠিক আছে, তো এই যে ভূগর্ভে যে জলটা প্রবেশ করে, জলের স্তর বাড়ায়, সেটিকে বলা হয় কি সামুদ্রিক জল। ঠিক আছে, খুব অল্প পরিমাণে হয়, খুব মানে বেশি পরিমাণে সেটা হয় না। কেমন? এইবার তৃতীয় যেটা, সেটা হচ্ছে সহজাত জল বা জন্মজাত। সহজাত বা জন্মজাত। ঠিক আছে, সহজাত ও জন্মজাত জল কি? যখন মহীখাতে পাললিক শিলা গঠিত হয়েছিল, পাললিক শিলা যখন গঠন হয়, তখনই কি হয়, সমুদ্রের বা হ্রদের যেটা জল ছিল সেটা শিলার মধ্যে কিছুটা থেকে যায়। তো এই শিলাস্থিত জলকে কি বলা হয়, জন্মজাত বা সহজাত জল। তো যেহেতু এটি এই জলটি শিলার জন্মলগ্ন থেকেই থেকে থাকে, সেই কারণে এই জলটিকে জন্মজাত বলা হয়। কেমন? আর আরেকটা জল যেটা, সেটা হচ্ছে ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। কেমন? ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। উৎসন্দ জলেই লিখলাম আমি। তো অগ্নুদ্গমের সময়, অগ্নুদ্গম আমরা পড়েছি, জেনেছি, অগ্নুদ্গমের সময় ম্যাগমার সঙ্গে যে গরম বা উষ্ণ জল বের হয়, তাকেই কি বলা হয়, উৎসন্দ জল বা ম্যাগমীয় জল বলে। কেমন? তো এটি খুবই গরম প্রকৃতির হয়, আর এই গরম প্রকৃতির হওয়ার জন্য একে ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার এটা যেহেতু উৎসারিত হয় বা উত্থিত হয়, সেই কারণে একে কি বলা হয়, উৎসন্দ জল বলা হয়। আর ম্যাগমার কারণে হয়, যে কারণে ওটাকে ম্যাগমীয় জল বলা হয়। ঠিক আছে, তো উৎসন্দ কথাটি যদি ভাগ করা যায়, তাহলে একটা আছে উৎ মানে হচ্ছে উত্থান, এবং ছন্দ মানে হচ্ছে ক্ষরণ। ঠিক আছে, তো আমরা কি কি পেলাম? এখন যেটা পড়লাম সেটা হচ্ছে উৎস, ভৌমজলের উৎসগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। কেমন? তো তার মধ্যে এই যে উৎসন্দ জলটা তোমরা পড়বে ভালো করে, এটা এসে থাকে সিকিউতে। ঠিক আছে, বাকি সব জলগুলোই পড়তে হবে। তো আমরা ধারণা পেয়ে যাচ্ছি সব কিছু সম্পর্কে। এবার আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে ভৌম জলস্তরের উপরিভাগ। ভৌম জলস্তরের উপরিভাগ, বা সেটাকে আমরা এক কথায় বলতে পারি জলফিট। কেমন? তো এই জলফিট সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে জলফিট কাকে বলে, তাই তো? তো ভূ অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা, ভূ অভ্যন্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষ স্থানগুলিকে যদি যুক্ত করা হয়, তাহলে যে রেখাটি পাবো বা যে সীমানাটি পাবো, সেটাকে বলা হয় কি ভূগর্ভের
জলভাগের উপরিভাগ বা জলফিট। কেমন? এবার এটি কিন্তু মূলত দুটি বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। কি কি? একটা হচ্ছে ভূমির উচ্চতা, ভূমি যেখানে উঁচু সেখানে এই জলের স্তরটাও কি হয়? উঁচু হয়, এবং যেখানে নিচু সেখানে জলের স্তরটাও কি হয়? নিচু হয়। কেমন? আরেকটা সেটা হচ্ছে ঋতু। যে আমরা জানি যে সব ঋতুতেই আমাদের মানে জল বা বৃষ্টিপাত হয় না সব রকমভাবে ঠিকঠাক। তো যেটা বলা যায় বর্ষা ঋতুতে, অর্থাৎ বৃষ্টিপাতের কারণে কি হয়? তারতম্যের কারণে এই জলস্তর উঁচু নিচু হয়ে থাকে। কেমন? যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে একটু জলস্তরটা উঁচুই থাকে। এবার আমাদের এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে কি, যে দুইটা স্তর, একটা হচ্ছে সম্পৃক্ত স্তর আর একটি হচ্ছে অসম্পৃক্ত স্তর। একটা হচ্ছে সম্পৃক্ত স্তর আর একটি হচ্ছে অসম্পৃক্ত স্তর। তো শিলায় যেই ছিদ্রের মাধ্যমে কি হয়? জল প্রবেশ করে বা ভৌমজল সঞ্চিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় শিলাছিদ্র বা রন্ধ্র। শিলাছিদ্র বা রন্ধ্র। এই শিলাছিদ্র বা যে ফাঁক বা শূন্য স্থানগুলো থাকে, এগুলোর মধ্যে দিয়ে কি হয়? মৃত্তিকা, নিচের যে স্তর সেটা কি হয়ে যায়? ভিজে যায়। ঠিক আছে? ওই ভিজে যাওয়া যে মৃত্তিকাটা সেটাকেই বলা হয় কি? সম্পৃক্ত। ঠিক আছে? তার মানে জলের যে রন্ধ্রগুলো থাকে সেই রন্ধ্রগুলো যদি জলে পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে বলা হয় কি? সম্পৃক্ত স্তর। কেমন? এবার চলে আসি তাহলে অসম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তর হচ্ছে অনেক জায়গায় কি হয় যে সেখানে জল আটকে থাকে না বা সেখান পর্যন্ত জল পৌঁছাতে পারে না, তাহলে ওই জায়গাটা কি হয়? শুকনো অবস্থায় থাকে। তো ওই স্তরটাকে বলা হয় কি? সেই স্তরটাকে বলা হয় অসম্পৃক্ত স্তর। কেমন? এবার এই সম্পৃক্ততার ভিত্তিতে জলবায়ু স্তরকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক, ঠিক আছে, আর অসম্পৃক্ত স্তর বা হচ্ছে ভাডোস। তাহলে দুইটা ভাগ পেলাম আমরা ভৌমজল স্তর বা জলপিঠের হচ্ছে দুইটা ভাগ, একটা হচ্ছে সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর আর একটা হচ্ছে ভাডোস বা অসম্পৃক্ত স্তর। ঠিক আছে? তো আমি এটা ছক করে দিলে সুবিধা হবে তোমাদের। কেমন? ছক বানিয়ে দেখাই দিই। তো এটা আগে থেকে করলে আরো ভালো হতো, আগে করে রাখলে। ভৌম জলস্তরের কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হচ্ছে সম্পৃক্ত বা ফ্রিয়েটিক, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বা ভাডোস স্তর। কেমন? এবার এই সম্পৃক্ত স্তরকে কয় ভাগে ভাগ করা যায়? সম্পৃক্ত স্তরকে দুই ভাগে ভাগ করা যায়। কেমন? এই দুই ভাগটা কি কি? একটা হচ্ছে
স্থায়ী সম্পৃক্ত স্তর, আরেকটি হচ্ছে সাময়িক বা সবিরাম সম্পৃক্ত স্তর। কেমন? আর এদিকে অসম্পৃক্ত স্তরকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। অসম্পৃক্ত বা ভাডোসকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? মৃত্তিকা জল স্তর, মৃত্তিকা বায়ু স্তর, আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে কৈশিক স্তর। কেমন? ঠিক আছে, এবার তোমরা এটা ভালো বুঝতে পারবে ছবিটা যদি দেখো। তো অন স্ক্রিনে দেখো, তোমাদের ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিতে দেওয়া আছে যে আমরা এই যে ভৌমজলের যেটা স্তর, সেটাকে কয়টি অংশে বিভক্ত করেছে? 2টি অংশে বিভক্ত করেছে। একটা হচ্ছে সম্পৃক্ত স্তর এবং আরেকটি হচ্ছে অসম্পৃক্ত স্তর। এই সম্পৃক্ত স্তরের আবার কয়টি ভাগ? 2টি ভাগ। সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, আর একটা হচ্ছে সাময়িক। ঠিক আছে? আর ভাডোসকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মৃত্তিকা জল স্তর, মৃত্তিকা বায়ু স্তর এবং হচ্ছে কৈশিক স্তর। আর এই যে স্তরগুলো, সেগুলোর যদি বর্ণনা করা যায়, তাহলে প্রথমে আমরা এই সম্পৃক্ত স্তর সম্পর্কে তো আমরা জানলাম যে এই স্তরে কি হয়? জল কি হয়? সঞ্চিত হয়, বা যে স্তরে ওই শিলাগুলো কি হয়ে যায়? ভিজে বা জলের সঙ্গে যুক্ত হয়ে গেলে তাকে কি বলা হয়? সম্পৃক্ত স্তর বলা হয়। কেমন? আর এই স্তরের যদি ভাগ দেখি, তাহলে আমরা কয়টা দেখব? স্থায়ী সম্পৃক্ত আর একটা হচ্ছে সাময়িক সম্পৃক্ত, তাই তো? তো যেটা সবিরাম বা সাময়িক স্তর, সেটা কেবলমাত্র কি বর্ষাকালে যদি কোনো একটা অসম্পৃক্ত স্তরের ঠিক নিচে অবস্থান করে, ঠিক আছে? আর শুধুমাত্র ওই জায়গায় কি হয়? বর্ষাকালে জল যদি জমে থাকে, কিন্তু বৃষ্টিপাত বন্ধ হলেই বা শুখা মরশুম এলেই যদি সেইখানকার জল যদি কী হয়ে যায়? শুকিয়ে যায়, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলছে সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর। কেমন? আর যেটা স্থায়ী সম্পৃক্ত স্তর, সেটা হচ্ছে সবিরাম যে সম্পৃক্ত স্তর, ওর ঠিক হচ্ছে নিচে যে স্তরটি থাকে, সেটাতে সারা বছরেই কি থাকে? সম্পৃক্ত অবস্থায় থাকে বা ভিজে অবস্থায় থাকে। তো এই স্তরটাকে বলে কি? স্থায়ী সম্পৃক্ত স্তর। কেমন? আর আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে ভাডোস যে এটা স্তরটা, সেটা হচ্ছে সবার উপরে। কেমন? তারপরে নিচে হচ্ছে সম্পৃক্ত স্তর। তো এই ভাডোস স্তরের যেটা সবচেয়ে উপরের স্তর, সেটা হচ্ছে মৃত্তিকা জল স্তর। ঠিক আছে? তো এই জায়গায় কি হয়? গাছের শিকড় মাটিতে, মানে এটা যদি সংজ্ঞা দিতে যাওয়া যায় যে মৃত্তিকা জল স্তর কাকে বলে, তাহলে গাছের শিকড় যতদূর পর্যন্ত কি হয়? প্রবেশ করতে পারে, তাকে কি বলবো আমরা? মৃত্তিকা জল স্তর বলবো। ঠিক আছে? এবার যেটা আমরা দ্বিতীয় স্তর পেয়েছি, সেটা হচ্ছে মৃত্তিকা বায়ু স্তর। সেই মৃত্তিকা বায়ু স্তরকে ভাডোসের মধ্য স্তরও বলা যায়, আর ওটাকে মৃত্তিকা জল স্তরকে ভাডোসের কি প্রথম স্তর বলা যায় বা ঊর্ধ্ব স্তর বলা যায়। ঠিক আছে? তো মৃত্তিকা স্তর হচ্ছে, মৃত্তিকা যেটা বায়ু স্তর,
সেটা মাটি ও জলের মাঝে কি থাকে, ওই স্তরে মাটি ও জলের মাঝে বায়ু থাকে, যে কারণে এটাকে কি বলা যায়, মৃত্তিকা বায়ু স্তর বলা যায়। তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে যে কেমন, ছবিটা দেখেই বোঝা যায়। আর তারপর শেষ ভাডসের শেষ যেটা স্তর সেটা হচ্ছে কৈশিক স্তর, সবচেয়ে নিচের স্তর, ঠিক আছে। আর এই স্তরে কি হয়, সরু সরু অনেক মানে চুলের মতো সরু এরকম নালী থাকে, ঠিক আছে। এই নালীগুলো দিয়ে কি হয়, জল নিচ থেকে কি হয় উপরে উঠে সেটা কি হয়ে যায়, মাটিকে অনেক সময় কি করে দেয়, সম্পৃক্ত করে দেয়। তো এইভাবে তারা কি করে, সম্পৃক্ত স্তরে জলের যেটা পরিমাণ সেটা যদি মানে বেড়ে যায় তখন কি হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে উপরে উঠে আসে মৃত্তিকার মানে প্রতিটি কণা জল দ্বারা কি হয়ে যায়, মৃত্তিকার প্রতিটি কণা জল দ্বারা সিক্ত হয়ে যায়। তো যে কারণে এটাকে কি বলা হয়, কৈশিক স্তর বলা হয়। কেমন? এইবার এই জায়গায় আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, ভাডস জল অনেক সময় দেয়। ভাডস জল কি? তো ভাডস জলে আমরা বলতে পারি যে মানে ভূপৃষ্ঠের থেকে অভ্যন্তরে যখন যায়, ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যখন যায় তখন কি হয়, ওই ভাডস অঞ্চল, আমরা দেখলাম যে ভাডস স্তরের হচ্ছে কতগুলো ভাগ, 3টে ভাগ। তো এই পর্যন্ত যখন জল উঠানামা করে, ঠিক আছে, মানে ভাডস স্তরে যখন জল উঠানামা করে সেই জলটিকে কি বলা হয়, ভাডস জল বলে, ঠিক আছে। এই প্রশ্নটা আসে অনেক সময়, ভাডস জল কি? তাহলে সেটা তাহলে মানে প্রবেশ্য শিলা স্তর পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত, সম্পৃক্ত স্তর পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত অসম্পৃক্ত স্তরের মধ্যে মানে ভাডস অঞ্চলের মধ্যে যখন জলটা থাকে তখন তাকে বলবো তাহলে কি, ভাডস জল। কেমন? এইবার আমরা যেটা জিনিসে আসবো সেটা হচ্ছে অ্যাকুইফার, ঠিক আছে। অ্যাকুইফার, অ্যাকুইফার হচ্ছে একটা ইংরেজি শব্দ, আর এই ইংরেজি শব্দের যেটা বাংলা শব্দ, বাংলা প্রতিশব্দ সেটা হচ্ছে জলবাহী স্তর। কেমন? জলবাহী স্তর। তাহলে জলবায়ু স্তর, তাহলে জলবায়ু স্তর বলতে তাহলে কি, যার মধ্যে কি থাকে, জল থাকবে, তাই তো, যার মধ্যে জল প্রবাহিত হবে তাকে কি বলবো আমরা, জলবায়ু স্তর বা অ্যাকুইফার, ঠিক আছে। তো এটা সংজ্ঞা আকারে যদি বলা যায় তখন কি বলতে হবে, যে ভূগর্ভের প্রবেশ্য শিলা স্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলা অবস্থান করে, ভূগর্ভে প্রবেশ্য শিলা স্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলা স্তরে থাকে তাহলে ভৌমজল প্রবেশ্য শিলা স্তরের নিচে যেতে পারে না বলে ওই প্রবেশ্য শিলা স্তরে কি জল জমে থাকে, ভৌমজল জমে যায়। আর এই ভৌমজলপূর্ণ প্রবেশ্য শিলা স্তরকেই তখন কি বলা হয়, অ্যাকুইফার বা জলবাহী স্তর। কেমন? তো এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছে এই এই অ্যাকুইফারের, এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছে। এবার আমাদের জেনে নেওয়া দরকার যে অ্যাকুইফারের সৃষ্টির উপাদানগুলি কি কি, যে অ্যাকুইফার কিসের কিসের কারণে সৃষ্টি হয়। তো অ্যাকুইফার সৃষ্টির জন্য কি কি দরকার, বেলে পাথর, নুড়ি, এগুলো যদি মানে প্রবেশ্য যেগুলো শিলা সেগুলো যদি অবস্থান করে তখন কি হয়, খুব সহজেই জলটা ভিতরে প্রবেশ করতে পারে, ঠিক আছে। এবার তাছাড়াও আরও কি হতে পারে, ফাটলযুক্ত মার্বেল পাথর, তার মধ্যে দিয়েও জল প্রবেশ করতে পারে। তারপর সন্ধিযুক্ত যদি স্লেট শিলা স্তর হয় তার ক্ষেত্রেও জল ভিতরে যেতে পারে, বা ফাটল, তারপর চুত্তি এই ইত্যাদি যুক্ত যদি কি হয়, গ্রানাইট বেসল্ট শিলা হয় তার মধ্যে দিয়েও যায়, ঠিক আছে। তো এবার আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে যে অ্যাকুইফারের হচ্ছে শ্রেণী বিভাগ, ঠিক আছে।
এই অ্যাকুইফারকে কয় ভাগে ভাগ করা যায়? কেমন? অ্যাকুইফারকে যেটা ভাগ করা যায় সেটা হচ্ছে কয় ভাগে? 6 ভাগে। ঠিক আছে, মূলত অ্যাকুইফারকে 6 ভাগে ভাগ করা যায়। তো কি কি 6টা ভাগ আমরা দেখে নেব। 6টা ভাগ হচ্ছে, 1 নম্বরে হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার। উন্মুক্ত অ্যাকুইফার। কেমন? 2 নম্বরে হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার বা আর্টেজিও। অ্যাকুইফার। আচ্ছা, অ্যাকুইফার এটা দিয়ে দিলাম শুধু। আর 3 নম্বরে হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, আংশিক আবদ্ধ অ্যাকুইফার। কেমন? তারপর 4 নম্বরে হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার। কেমন? 5 নম্বরে হচ্ছে আদর্শ অ্যাকুইফার। কেমন? আর শেষ 6 নম্বরে হচ্ছে উচ্চাসীন অ্যাকুইফার। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পেলাম? 6টা। যে অ্যাকুইফারকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। কি কি? উন্মুক্ত অ্যাকুইফার, আবদ্ধ বা আর্টেজিও অ্যাকুইফার, আংশিক আবদ্ধ অ্যাকুইফার, সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার, আদর্শ অ্যাকুইফার, আর হচ্ছে উচ্চাসীন অ্যাকুইফার। তো এগুলো সম্পর্কে একটু করে ধারণা নিয়ে নিই। উন্মুক্ত অ্যাকুইফার কি? তো অ্যাকুইফারের তোমরা স্ক্রিনে চিত্রটি দেখতে পাচ্ছ। বিশেষ করে এখানে আবদ্ধ যে অ্যাকুইফার সেটাকে ভালো করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি বলে দিই একটু করে। তারপর উন্মুক্ত অ্যাকুইফারটিও দেখানো হয়েছে ওখানে। আর নাম দেওয়া নেই, কিন্তু ওর উপরে যেটা অ্যাকুইফার আছে সেটা হচ্ছে কিসের? উচ্চাসীন অ্যাকুইফারের উদাহরণ। কেমন? তো যাই হোক, বলে দিচ্ছি উন্মুক্ত অ্যাকুইফার কি? উন্মুক্ত অ্যাকুইফার হচ্ছে যে যদি ভূপৃষ্ঠস্থ যে বৃষ্টির জল, তারপরে তুষার গলা জল, এগুলো ধীরে ধীরে চুইতে তখন কি হয়? নিচের দিকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। আর এই ভূ অভ্যন্তরে প্রবেশ করে শিলা স্তরে যদি কি হয়? ভৌমজল সৃষ্টি হয়। আর এই ভৌমজলের নিচে যদি কি হয়? একটা অপ্রবিষ্ট শিলা অবস্থান করে, তখন তাকে বলা হয় কি? উন্মুক্ত অ্যাকুইফার। ঠিক আছে, উন্মুক্ত অ্যাকুইফার। তাহলে চিত্রটা দেখো, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে বৃষ্টির জল, তারপর তুষার গলা জল, এগুলো কি হয়? চুইয়ে নিচে প্রবেশ করে, ভূ অভ্যন্তরে প্রবেশ করে, একটা জলস্তর সৃষ্টি করে। আর ওই জলস্তরের কতদূর পর্যন্ত জলস্তরটা যায়? একটা অপ্রবিষ্ট শিলাস্তর পর্যন্ত যায়। আর উপরে কি থাকে? খোলাই থাকে সেটা, ওই জন্য তাকে কি বলা হয়? উন্মুক্ত অ্যাকুইফার। কেমন? এবার চলে আসি তারপরে আবদ্ধ বা আর্টেজিও অ্যাকুইফার। আর্টেজিও অ্যাকুইফারে কি হয়? যদি উপরে একটা অপ্রবিষ্ট শিলা অবস্থান করে এবং নিচেও একটা অপ্রবিষ্ট শিলা অবস্থান করে, আর সেটা যদি আর যে মাঝখানে যদি কি হয়? একটা প্রবিষ্ট শিলা স্তর অবস্থান করে,
আর এই প্রবেশ্য শিলা স্তরের যে দুদিক সেটা যদি উন্মুক্ত অবস্থায় থাকে ভূপৃষ্ঠে, তখন এই প্রবেশ্য শিলার এই উন্মুক্ত অংশ দিয়ে কি হয়, এই উন্মুক্ত ছবিতে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, উন্মুক্ত অংশ দিয়ে কি হয়, বৃষ্টির জল, নদীর জল সব কি হয়, প্রবেশ করে। আর প্রবেশ করার কারণে যে উপরের যেটা অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে এবং নিচের যে শিলাস্তর রয়েছে সেটার দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে। যেই কারণে এই যে অ্যাকুইফার, এই অ্যাকুইফারকে কি বলা হয়, এই জলবাহী স্তরকে কি বলা হয়, আবদ্ধ জলস্তর, জলবাহী স্তর বা আবদ্ধ অ্যাকুইফার। কেমন? এবার চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, আংশিক আবদ্ধ। ঠিক আছে, আংশিক আবদ্ধ কোনটা, যদি কি হয়, অ্যাকুইফারের উপরের অংশে যদি কি হয়, এক দিক কি থাকে, প্রবেশ্য শিলা, এবং বাকি 3 দিক যদি কি থাকে, অপ্রবেশ্য শিলা দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে সেই যেটা ইসের সৃষ্টি হয়, কি বলে, অ্যাকুইফারের সৃষ্টি হয়, সেটাকে বলে কি, সেই এটাকে বলে কি, আংশিক অ্যাকুইফার। ঠিক আছে, আর সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার যেটা, সেটা কাকে বলে, যদি একদিকে এই অ্যাকুইফারের একদিকে যদি অ্যাকুইটার্ড কি, একদিকে যদি অ্যাকুইটার্ড এবং বাকি 3 দিক যদি অ্যাকুইফিউজ এবং অ্যাকুইক্লুড শিলা দ্বারা যদি মানে আবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় কি, আবদ্ধ অ্যাকুইফার। তাহলে আমরা এখানে আচ্ছা, এখানে পরে আমি এটা আলোচনা করছি কি কি। একদিকে কি দেখলাম, একদিকে হচ্ছে অ্যাকুইটার্ড, আর 3 দিকে কি কি শিলা দ্বারা আবদ্ধ থাকবে, মানে কি কি স্তর দ্বারা আবদ্ধ থাকবে, একটা হচ্ছে অ্যাকুইফিউজ আর একটা হচ্ছে অ্যাকুইক্লুড। ঠিক আছে, এই 3টা আমি পরে আলোচনা করে দিচ্ছি। তার আগে আমাদের কি জানতে হবে, 4 নম্বর যেটা ভাগ, সেটা হচ্ছে আদর্শ অ্যাকুইফার। আদর্শ অ্যাকুইফার হচ্ছে যদি যে অ্যাকুইফারের দৈর্ঘ্য, প্রস্থ, তারপর উচ্চতা বা গভীরতা যদি যথাযোগ্য হয়, এবং তার মধ্যে যে ভৌমজল, তার প্রকৃতি এবং প্রবাহ, আর কি যে সঞ্চয় সমধর্মী যদি হয়ে থাকে, সঞ্চয় যদি সমধর্মী হয়ে থাকে, তাকে কি বলবো আমরা, আদর্শ অ্যাকুইফার বলবো। মানে অ্যাকুইফার যেরকম হওয়া দরকার সেরকম যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে তাকে আমরা আদর্শ অ্যাকুইফার বলবো। কেমন? এইবার উচ্চাসীন অ্যাকুইফার। ঠিক আছে, তো উচ্চাসীন অ্যাকুইফার আমরা ছবিতে যেটা দেখছি, সবার উপরে যেটা আছে দেখতে পাচ্ছ হয়তো, সবার উপরে ছোট্ট করে একটা অ্যাকুইফার রয়েছে। মানে সেটা কার উপরে, উন্মুক্ত অ্যাকুইফারেরও উপরে যদি অল্প বিস্তর অঞ্চল কি থাকে, অপ্রবেশ্য শিলাস্তর থাকে, তখন ওই, আর সেটা যদি অর্ধচন্দ্রাকারে থাকে, তাহলে কি হবে, সেই অপ্রবেশ্য শিলাস্তরের নিচে আর সেই জলটা আসতে পারবে না, ওখানেই কি হবে, জমা হয়ে থাকবে। তো এই ধরনের যে অ্যাকুইফার তাকে কি বলে, উচ্চাসীন অ্যাকুইফার বলে। ঠিক আছে, তো আরেকটা জিনিস আমাদের যেটা বললাম, যে সেটা হচ্ছে কি, অ্যাকুইক্লুড, আর হচ্ছে অ্যাকুইটার্ড, আর হচ্ছে অ্যাকুইফিউজ। তাই তো, এই 3টা নিয়ে আলোচনা করতে চাইলাম। তো একটু বলেই দিই যে, আচ্ছা বলেই দিই, তাহলে ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না। তো অ্যাকুইক্লুড হচ্ছে যে শিলাস্তরে জলধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম, জলধারণ করতে পারবে কিন্তু জল ক্ষরণে অক্ষম, তাকে বলবো কি, অ্যাকুইক্লুড। ঠিক আছে, আর অ্যাকুইটার্ড হচ্ছে যে শিলাস্তরে বা ভূতাত্ত্বিক গঠন প্রকৃতিগতভাবে অপ্রবিষ্ট হলেও সামান্য পরিমাণে কি করতে পারে, জল প্রবেশ করতে পারে, তাদের কি বলে, অ্যাকুইটার্ড। আর হচ্ছে অ্যাকুইফিউজ,
একই ফিউজ হচ্ছে যে কোনো রকমভাবে যদি সে তার মধ্যে দিয়ে কী করতে না পারে, জল সঞ্চয় এবং ক্ষরণে অক্ষম যদি হয়, তাহলে তাকে কি বলবো, একই ফিউজ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আর সকলকে বলবো তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো, আর তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু আমি মোটিভেট হতে পারছি না। আর তোমাদের ক্লাসগুলো আরও ভালো করে পাওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভিউও করছো না, অতএব আমি বলবো আমাকে অন্তত মোটিভেট করার জন্য তোমরা ক্লাসগুলো দেখো, আর তোমরাও বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।